আমন্ত্রণ বাজেট নিয়ে ৭১-এর বিশেষ আয়োজনে সঙ্গে আছি আমি জুলি আলম। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন অর্থনীতিবিদ এবং গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক এবং অনলাইনে যুক্ত হয়েছেন সিদ্দিকুর রহমান চৌধুরী, সাবেক অর্থ সচিব। কেমন মনে হলো ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট? আসলে ওভারঅল যতটুকু শুনলেন, কেমন বাজেট আসছে আসলে? ধন্যবাদ। প্রথমে বলি যে অর্থমন্ত্রী দেখলাম এবার নিজে উপস্থাপন করছেন, এটা আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। আমারও ভালো লেগেছে। এটার সঙ্গে অডিয়েন্সকে কানেক্ট করা যায়। আমরা আশা করি যে এই ধারা অব্যাহত থাকবে। আমি ব্যক্তিগতভাবে এটাকে পছন্দ করেছি। অর্থমন্ত্রীর জন্য আমি বলবো যে যেটা দেখলাম উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কিন্তু বলে দিয়েছেন। এটার জন্য প্রারম্ভিকভাবে উনি অতিরিক্ত কথা বলেন নাই। উনি সবাইকে বলে দিয়েছেন এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। দেখুন, ইনফ্লেশন কথাটা উনি কতবার বলেছেন খেয়াল করুন, মূল্যস্ফীতি কথা অনেকবার বলেছেন। কাজে বোঝা যাচ্ছে ওখানে ওনার একটা অ্যাটেনশন কাজ করেছে, এটা একটা পজিটিভ দিক। উনি আরও কতগুলো চ্যালেঞ্জের কথা বলেছেন, যেমন একটা জিনিস ভালো লেগেছে, উনি কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের কথাও বলেছেন আমাদের যে সুযোগ সুবিধা এখন আমরা পাই স্বল্পোন্নত দেশ হিসাবে এটা আমাদের থাকবে না, সেটার জন্য প্রস্তুতি নিতে হবে এবং আশা করি যে এটারও খানিকটা রিফ্লেকশন এই বাজেটে থাকবে। বাজেটের ব্যাপারে দেখুন, যেটা আমার এই মুহূর্তে একটু স্ট্রাইক করলো সেটা হচ্ছে একদিকে উনি চাচ্ছেন যে মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে, এবং আমি দেখলাম যে হিসাব করে মোটামুটিভাবে যেটা বোঝা যাচ্ছে আগে যে গতিতে বাজেটের পরিধি বাড়ত উনি কিন্তু এবার খানিকটা লাগাম টেনে ধরেছেন। না, সেইটাই একরকম গর্বের বিষয় ছিল কিন্তু সরকারের জন্য এটা, যে বাজেটের আকার বাড়াতে হবে। এবার কিন্তু খুব একটা বাড়েনি বাজেটের আকার। আমি ওনাকে সাধুবাদ দিতে চাই এই কারণে যে দেখুন, আগে আমাদের যে পলিসি চ্যালেঞ্জেসগুলো ছিল, যেটার জন্য আমাদের ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিসগুলো তৈরি হয়েছিল, ওটার সঙ্গে ওনার সরাসরি কিন্তু হয়তো উনি জড়িত ছিলেন না, কিন্তু উনি এই দায়ভার গ্রহণ করার পরে উনি এখন চেষ্টা করছেন সেই প্রবলেমটাকে সলভ করতে, এবং যার ফলে উনি বাজেটের আকারের পরিধি কিন্তু কমিয়ে দিয়েছেন। এটা একটি ভালো দিক। কিন্তু যেটা তারপরে চিন্তা করতে হবে, যে ডেফিসিটটার কথা আমি একটু আগে শুনলাম, আমি ক্যালকুলেট করে দেখার চেষ্টা করছিলাম, তারপরেও আমার মনে হচ্ছে যে এই ডেফিসিট রাখলেও যেটা হবে, উনি কিন্তু ওনার বাজেট বক্তৃতায় বলেছেন যে আমাদের মনিটারি পলিসিতে যে পলিসি আমরা নিয়েছি মূল্যস্ফীতিকে কন্ট্রোল করার জন্য, উনি বলেছেন যে আমি ফিসকাল পলিসিতেও সহায়ক পলিসি নিতে চাই। কিন্তু যে ডেফিসিটের কথা আমরা শুনলাম, এটা তো আমার মনে হচ্ছে যে হয়তো সেই জায়গাটা ওনার জন্য অ্যাচিভ করাটা কিন্তু কঠিন হবে। এখন আমরা প্রবৃদ্ধির কথা শুনি নাই, কিন্তু এই ডেফিসিট রেখে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে চাইলে আমরা কিন্তু ওই মূল্যস্ফীতিকে হয়তো আবার খানিকটা বাড়িয়ে দিতে পারে, সেই সংখ্যা কিন্তু আমার এখনো থেকে যায়। ডক্টর আব্দুর রাজ্জাক, শুনলাম আপনার কাছ থেকে খানিকটা আপনার বিশ্লেষণ। একটু সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী আমার সঙ্গে যুক্ত হয়েছেন, একটু তার কাছ থেকে আমি একটু মন্তব্য শুনতে চাইবো। সিদ্দিকুর রহমান চৌধুরী, শুনছিলেন, আসলে আপনার কাছে ওভারঅল এবারের বাজেটটি কেমন মনে হচ্ছে? বাজেট আমি ওই সাথে একমত। প্রধানমন্ত্রী অনেকগুলো বিষয়কে ভালো দিকগুলো রিকগনাইজ করেছেন, ইকোনমির প্রবলেম এবং বাজেটের উপর যে চাপ, এবং উনি যে সমস্ত এজাম্পশনস গুলো দিয়েছেন এবং সমস্ত চ্যালেঞ্জ আছে, যদি আমরা পিসি থেকে উত্তীর্ণ যাই তখন যেগুলো ফেস করতে, এগুলো সব সিনারিশন নিয়েছেন। এবং বাজেটের এই যে আকার বৃদ্ধি এটা যেটা অনেক বেশি আগ্রহ, এবার অনেক কম হচ্ছে, সেটা একটা দিক তিনি রিকগনাইজ করেছেন। তারপরেও যে রাজস্ব আদায়ের টার্গেট দিয়েছেন, আমি জানি না এটা, আমি পুরা এই এফপিআর এর নাম্বারটা আমার মনে হয় 5,32,000 বোধহয় বলছেন, সব মিলে 5,41,000 কোটি টাকার 5,41,000। জি, তো এটা এইবার আগের বার ছিল আপনার রিভাইজ 5,41,000, 5,03,000 ছিল অরিজিনাল বাজেটে, রিভাইজড ফিগারটা আমি জানি না। তো সেটার তুলনায় এই 5,41,000 ওই টার্গেট তো আমরা অনেক, রিভাইজ তো অনেক কমে গেছে। রিভাইজটা আমার ঠিক সামনে নাই, রিভাইজটা কত ছিল এই বছরের রিভাইজটা, সেটার তুলনায় আমার গ্রোথ অনেক বেশি, সেটা কি অ্যাচিভ করা সম্ভব হবে? আর এই ডেফিসিট যেটা এখন, উনি যদি এক্সপেন্ডিচারটা ঠিক রাখেন তাহলে ডেফিসিট যেটা 2,56,000 কোটি টাকা বলছেন, এটা থাকবে না, আরো বাড়ে যাবে এবার যেরকম অনেক বাড়ছে। আর এইখানে যেখানে ইনফ্লেশন কমানোর কথা বলতেছেন বাজেটে, সেখানে
খরচের ব্যাপারে এবং আপনার এই ডেফিসিটের ব্যাপারে আরো সতর্ক হওয়া আমার মনে হয় প্রয়োজন। এবং এখানে দেখেন আমাদের বাজেটে কিন্তু ফাইন্যান্স মিনিস্টারের জন্য ওই রাজস্ব বাজেটে যেটা আছে অপারেটিং এক্সপেন্ডিচারে কমাইবার স্কোপ অনেক কম। সেখানে এই যে স্যালারি আর এইগুলাতে তো আপনি খুব ডিসক্রিশনারি খুব বেশি নাই, এগুলা যা আছে আপনাকে দিতে হবে। সুদও একটা বড় অংশ। ওদের এটা কত আমার কাছে ফিগার নাই, তো তথ্য পত্রিকায় যা বাড়ছে 1,28,000 কোটি টাকা দেশি বিদেশি মিলে সুদ। আপনার সরি সুদ বোধহয় ইয়ে সুদের নাম্বারটা কত পত্রিকাতে আছে এখানে বাজেটের ইয়েতে সুদের ইয়ে। তো সুদ এখন সুদ পরিশোধ এটা করতে হবে, কাজে এখানে চয়েস খুব বেশি নাই। চয়েস যেখানে হইলো যে আপনি ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারে গিয়ে আপনি করবেন এই এবং এটা করা উচিত। ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের আমি সাইজের যে বড় ইম্পর্টেন্ট হইলো যে আপনার যেগুলো যে পয়সাটা খরচ করবেন এটা ভ্যালু ফর মানি দেখতে হবে। যেগুলো অনগোয়িং প্রজেক্ট আছে সেগুলো তো আপনাকে বাস্তবায়ন করতে হবে, কিন্তু অনগোয়িং প্রায়োরিটাইজেশন করতে হবে। কোনটাতে মানে বাস্তবায়নের প্রায়োরিটি আপনাকে দিতে হবে। এবং অনগোয়িং প্রজেক্টেরও কিন্তু এগুলা সবই ওভার এস্টিমেটেড দেখবেন আপনি ভালো করে বিশ্লেষণ করলে অনেক বেশি, প্রয়োজনের তুলনায় বেশি। এবং এই যখনই আপনি বরাদ্দ বেশি দিবেন প্রয়োজনের তুলনায় তখনই নানান রকম অপচয় এবং আপনার অন্যরকম ইনএফিসিয়েন্সি দুর্নীতি সহ এগুলোর সৃষ্টি করে। কাজেই এখানে আমার মনে হয় ফান্ড রিলিজের আগে প্রজেক্টে ইভেন অনগোয়িং প্রজেক্টের প্রায়োরিটি প্রজেক্টেরও এই যে এক্সপেন্ডিচার প্রপোজাল গুলোকে ভালো করে আবার রিভিউ করা দরকার। নিশ্চয় প্রজেক্টের মেইন অবজেক্টিভ যেটা ফিজিক্যাল প্রোগ্রেস, এটাতে আপনি ইয়ে করবেন, এটা করেন, ঠিক আছে। আর যেগুলো নতুন প্রজেক্ট নিচ্ছেন এইগুলা দেখেন কোনগুলো আমি দেখলাম পত্রিকা কতদিন আগে কতগুলা নন প্রোডাক্টিভ, যেমন বিল্ডিং অফিস বিল্ডিং নির্মাণ, এই ধরনের বিল্ডিং নির্মাণ আপনার অনেক আছে এইগুলো আপনার এই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারেন। আর আমাদের যে ডেফিসিট নিয়ে যে সংখ্যার বিষয় সেটা হইলো যে আপনার ফাইন্যান্সিং এ আপনি অলরেডি আমাদের এই যে মূল এবং ঋণ পরিশোধ সহ এবার হয়তো $5 বিলিয়ন প্রয়োজন হতে পারে পত্রপত্রিকার সেটা কিন্তু আমাদের এমনি রিজার্ভের উপর অনেক চাপ আছে, এটাতে একটা চাপ সৃষ্টি করবে। কাজে আমাদের সামনে দিয়ে এই যে বড়োইং এর সময় বড়োইং পাইলেই যে আমরা নিয়ে নেওয়া উঠে নেওয়া এটা উচিত হবে না। সিদ্দিকুর রহমান চৌধুরী আপনি আছেন আমার সঙ্গে, শুনছিলাম আপনার বিশ্লেষণ এবং কিছু সাজেশনও দিচ্ছিলেন। ফিরবো আবারও আপনার কাছে। ডক্টর আব্দুর রাজ্জাক, এই মুহূর্তে এখনো আসলে বাজেট উপস্থাপন চলছে, আমরা একটু সংসদের ওখান থেকে চলে আসি, মানে দেখে আসি আসলে ওখানে কি চলছে এখন। দর্শক উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, সবার জন্য খাদ্য নিশ্চিত করা এবং নিম্ন আয়ের মানুষকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দিতে খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে স্বল্প আয়ের 50 লক্ষ পরিবারকে বছরে কর্মাভাবকালীন 5 মাস প্রতি মাসে 30 কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে সমগ্র বাংলাদেশে নিম্ন আয়ের প্রায় 1 কোটি পরিবারের নিকট টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে চাল, ডাল, তেল ইত্যাদি সরবরাহ করা হচ্ছে। খাদ্যের অপচয় রোধে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 21.86 লাখ মেট্রিক টনে উন্নীত করা হয়েছে এবং আগামী অর্থ বছরে তা 29 লক্ষ মেট্রিক টনে উন্নীত করা হবে। সময় উপযোগী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে বাংলাদেশ অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে তৃতীয় এবং বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে 5ম স্থানে বাংলাদেশ রয়েছে। ইলিশ উৎপাদনকারী দেশসমূহের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। জেলেদের সুরক্ষায় তাদের কর্মহীন সময়ে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। দেশে ক্রমবর্ধমান প্রাণীজ আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে গবাদি পশু এবং হাঁস মুরগির টেকসই জাত
উন্নয়ন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শেখ হাসিনার উপহার প্রাণীর পাশেই ডাক্তার, এই নীতি সামনে রেখে প্রাণী চিকিৎসা সেবা। ডক্টর আব্দুল রাজ্জাক, আমরা শুনছিলাম অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করছিলেন। আসলে একটা ছোট বিরতি নিয়ে আমরা বাজেট বিশ্লেষণে চলে আসি এবং একটু খাত ভিত্তিক আলোচনায়ও যেতে চাই, যে বিশেষ করে সামাজিক নিরাপত্তা খাত, কৃষি, স্বাস্থ্য, এগুলোতে কি পরিমাণ বরাদ্দ এবার এলো। আসলে একটু খাত ভিত্তিক আলোচনায় যদি যেতে চাই, আমরা যতটুকু শুনলাম অর্থমন্ত্রীর বক্তব্যে, যে এবার কিন্তু শিক্ষা, স্বাস্থ্য এই খাতগুলোতে মানে খুব একটা বরাদ্দ বাড়ানো হয়নি, মোটামুটি আগের মতোই আছে। আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে, কি মনে হচ্ছে? যে আমরা আসলে এখনো ইনিশিয়াল বিশ্লেষণ পর্যায়ে আছে। আমি কয়েকটি নাম্বার আপনার এখানে বসে আমি ক্যালকুলেট করার চেষ্টা করছিলাম। একটি হচ্ছে, আমি বললাম একটু আগে যে বাজেটের পরিধি আগের বাজেটগুলোতে যে হারে বাড়তো, ধরেন 12 থেকে 14 ভাগ পর্যন্ত বাড়াতো, এবার আমরা দেখলাম সেটা কমানো হয়েছে। কিন্তু মনে রাখতে হবে জুলিয়া, যে আমরা দেখেছি যে বাংলাদেশে কিন্তু আমাদের টাকার মান কিন্তু ফল করেছে। আমি যখন ক্যালকুলেট করে দেখি যে গত বছরের যে বাজেটটা ছিল সেটা ধরেন $7 বিলিয়ন উপরে ছিল, যদি আমি ডলারে কনভার্ট করতে পারি। সেটা কিন্তু অর্থমন্ত্রী নতুন বাজেট যেটা দিলেন, টাকার অঙ্কে বড় হওয়ার পরেও আমরা দেখছি সেটা কিন্তু $6.7 বিলিয়ন হয়েছে আর কি। এটা জাস্ট আপনাদের দর্শকদের জন্য আর কি জানিয়ে রাখলাম আর কি, যে এখানে একটা ডাইমেনশন আছে। আরেকটি ব্যাপার হচ্ছে যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে সরকার যদিও বলছে যে তার ডেফিসিট ফাইন্যান্সিং সে কন্ট্রোল করার চেষ্টা করছে, বড় তাকে করতে হবে, তাকে ধার দেনা কর্য কিন্তু করতেই হচ্ছে, এবং এটার জন্য যে সুদ দিতে হবে সেটা কিন্তু এই বাজেটের প্রায় 16 ভাগ কিন্তু তার যাবে সুদ দিতে। তো 16 ভাগ যাবে বাজেটের শুধু সরকারের দেনার সুদ হিসাবে পরিশোধ করতে। এটার সঙ্গে আপনি যোগ করেন প্রায় 14 ভাগ পর্যন্ত সাবসিডি থাকতে পারে, ভর্তুকি। তারপরে যদি আপনি সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেতন ভাতার কথা চিন্তা করেন, আরও 10 ভাগ আপনাকে সেটাকে যোগ করতে হবে। তাহলে 40 ভাগ বাজেটে কিন্তু আমরা সেই জায়গায় খরচ করছি। তারপরে এখন থাকে যে বাকি যে খাতগুলো, সেখানে কি অবস্থা। এই খাতগুলোর মধ্যে আমরা দেখছি বাংলাদেশে যেটা হচ্ছে গত কয়েক বছর ধরে, যে আমাদের যে উন্নয়ন বাজেট আছে সেই উন্নয়ন বাজেটের পুরোটাই কিন্তু আমরা ধার কর্য করে কিন্তু করছি, যার ফলে আমাদের কিন্তু এইগুলোর ইমপ্লিমেন্টেশনের খরচ কিন্তু অনেক বেশি, যেহেতু ওগুলোর জন্য সুদ দিতে হচ্ছে। এটা একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে, অ্যাপারেন্টলি আমার কাছে মনে হচ্ছে যে এবার যে আপনার স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা খাত, সেখানে আমরা দেখব যে অ্যাবসলিউট অ্যামাউন্টে কিন্তু বরাদ্দ বেড়েছে, কিন্তু হয়তো জিডিপির প্রপোর্শনে কিন্তু আমরা দেখব যে সেই বরাদ্দ কিন্তু বাড়বে না, আমরা কিন্তু সেই একই জায়গায় থেকে যাব, সেটারও একটা কিন্তু প্রবণতা আছে। কিন্তু মোটা দাগে আমি বলবো যে সরকারের যে এখন প্রচেষ্টা যে মূল্যস্ফীতিকে কমিয়ে আনা, এবং বারবার আমাদেরকে সেই প্রশ্নে যেতে হবে যে যেরকম ডেফিসিট ফাইন্যান্সিংয়ের কথা আমরা শুনছি, এরকম ডেফিসিট ফাইন্যান্সিং করে মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে আনা যাবে কি না, সেই কিন্তু একটা আছে। অর্থমন্ত্রী বলেছেন যে উনি মূল্যস্ফীতিকে 6.5 ভাগে নামিয়ে আনতে চায়। আমি আপনাকে বলতে পারি, যখন আমাদের কারেন্ট মূল্যস্ফীতির পরিমাণ প্রায় 10 ভাগ বা এর কাছাকাছি, এবং আপনি তারপরেও 6.7 ভাগ, গত 2 মাস ধরে কিন্তু 10-এর উপরেই। আমি এটা বলি একটু, যে আমাদের কারেন্ট মূল্যস্ফীতি হচ্ছে 10 ভাগের মতো, আর অর্থমন্ত্রী তারপরেও চেষ্টা করছেন 6.7 ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে। এই প্রবৃদ্ধি যদি ওনাকে অর্জন করতে হয়, আমার মনে হয় যে উনি এই মূল্যস্ফীতিটাকে 6.5 ভাগে নামিয়ে আনা আমাদের পক্ষে অত্যন্ত দুরূহ একটা কাজ হবে। কাজে আমরা দেখব যে সেখানে একটা কম্প্রোমাইজ করতে হবে। অর্থমন্ত্রী নিজেই বলেছেন, গত বছরে যে বাজেট দিয়েছিলেন আমরা দেখলাম যে রিভাইজড বাজেটে সেটাকে কাটছাট করে কিন্তু ছোট করা হয়েছে, এবং ইমপ্লিমেন্টেশন আমাদের জন্য সবসময় চ্যালেঞ্জ। যে বাজেটটা দেওয়া হয় সেটার 80 থেকে 85 ভাগ হচ্ছে আমরা বাস্তবায়ন করতে পারি, বাকি 15 থেকে 20 ভাগ বাস্তবায়ন করার ক্ষমতা আমাদের নাই, এবং এবারও হয়তো সেই জিনিসটাই হবে। তার মানে বলতে যাচ্ছে এই যে সরকারের হাতে এখনও কিন্তু তাদের সুযোগ আছে যে এই স্পেন্ডিংটাকে রিভিউ করে আমরা যদি আরেকটু নিচে নামিয়ে আনতে পারি, তাহলে হয়তো আমাদেরকে মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি সোজা হবে। আচ্ছা, ফিরবো আবারও। সিদ্দিকুর রহমান চৌধুরী, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আসলে বাজেট বাস্তবায়ন কিন্তু, যেটি আসলে ডক্টর আব্দুর রাজ্জাকও বলছিলেন, যে
বাস্তবায়ন কিন্তু 80 থেকে 85% পর্যন্ত আমরা দেখি যে হয়, তারপরে কিন্তু মানে 100% বা পুরোপুরি বাজেট বাস্তবায়ন আসলে কোনোবারই আমরা দেখি না। আসলে আপনার কাছে কি মনে হয় যে এবারের বাজেট নিয়ে মূল চ্যালেঞ্জগুলো বা প্রকৃত চ্যালেঞ্জগুলো আপনার দৃষ্টিতে কি? বাস্তবায়নে তো আপনার বাস্তবায়ন হয় না, এই যে পার্সেন্টেজ যে ধরেন, এটার একটা কারণ হলো বাজেট আপনি ঠিক মতো করেন, যেটা আপনি জানেন যে বাস্তবায়ন করতে পারবেন না, তারপর আমরা বরাদ্দ দিয়ে যাচ্ছি, এটা অনেক জটিলতার সৃষ্টি করে। এই জন্য বাস্তবায়নে আপনি বলছেন যে 85% অব দি অরিজিনাল না, তো 85% অব দি রিভাইজ বাজেট আরো কমার বাজেট সেটা পারি না। এই যে শিক্ষা খাত, স্বাস্থ্য খাতের বরাদ্দ আরো বাড়ানো হয় নাই কেন, অনেকে অসন্তোষ প্রকাশ করেন। আমি কিন্তু এটাতে একটু দ্বিমত আছে। আপনি বরাদ্দ বাড়ায় কোনো লাভ নাই, দুইটা জিনিস করতে পারি না। একটা হলো যে বরাদ্দ দিচ্ছেন সেটাই খরচ করতে পারেন, আর 2 নম্বর হইলো যে আপনার আরেকটা হইলো যে কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার। আপনি এখানে গিয়ে দেখেন, আপনি আরো যে অবজেক্টিভ থাকে আপনার, সেটা আরো কম পয়সায় অ্যাচিভ করতে পারেন যদি এফিসিয়েন্সি বাড়ান। সেইটা নাই, সেই সক্ষমতা আমাদের বাড়ানো। এটা আজকের চ্যালেঞ্জ না, এটা বিগত অনেক বছর থেকে এটা চ্যালেঞ্জ এবং এটা আছে প্রমাণ। এটারে অ্যাড্রেস না করে বরাদ্দ বাড়াই আমার মনে কোনো লাভ নেই। আর আরেকটা হলো যে আপনার মানে আমাদের আপনার বাজেটের সাইজের নাম্বার দিয়ে অত বেশি মূল্যবান কিছু নাই, যে বড় হয়ে গেছে এটা না। ওটা আপনি আসলে রেজাল্ট পাইতেছেন কি, সেটা উন্নত। আপনি যে প্রকল্প বললাম বাস্তবায়ন করেন, রাস্তা যত কিলোমিটার করার কথা সেটা করেন, রাস্তা যত ব্রিজ করার করেন, এগুলো করেন, কিন্তু খরচ কমান, যেখানে হয়তো খরচ আছে সেটা না করার কম। তো এইগুলা আপনার দেখা দরকার। আমি ইনফ্লেশন, আপনি এইগুলা যদি চলতে থাকে তাহলে ইনফ্লেশন। আর আমি এখন পর্যন্ত শুনি নাই অর্থমন্ত্রীর বক্তব্য থেকে এই বাংলাদেশের মূল সমস্যা কিন্তু এইগুলা বরাদ্দ দেওয়া, আপনার এইগুলা বাস্তবায়ন তো আছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা দিচ্ছে আপনার গভর্নেন্স প্রবলেম। আপনি যদি সুশাসন না থাকে, আপনার যদি এই যে দুর্নীতির আপনার আমরা সবাই রিকগনাইজ করতেছি, সকল সরকারও রিকগনাইজ করতে আছে, এখানে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? আপনি এই যে বাজেটের বাইরে হইলেও বাজেটের এফেক্ট করে, যেমন যে ঋণ খেলাপির যেটা আছে বিরাট, এটা কি সুস্পষ্ট পদক্ষেপ কি আছে? আমি জানি না বাজেট বক্তৃতায় এটা অর্থমন্ত্রী উচ্চারণ করবেন কিনা, কিভাবে সুস্থ। এই খালি যে আমরা জিরো টলারেন্স এই কথা বলে নট এনাফ, কংক্রিট স্টেপস থাকতে হবে। এইগুলা যদি না করেন আপনি ইনফ্লেশন কমাতে পারবেন, আপনি বাজেটের লক্ষ্য আপনি অর্জন করতে পারবেন। আমাদের আর এই যে আরেকটা জিনিস, আপনার ওই জিডিপির পার্সেন্টেজ হিসাবে হিসাব করেন, জিডিপি তো আমরা যে মনে করেন ডেফিসিট যেটা হবে এটা অ্যাকচুয়ালস, কিন্তু জিডিপি তো আপনি এটা প্রাক্কলন, এটা আমাদের প্রাক্কলন নিয়ে অনেক প্রশ্ন আছে যে আমরা যে বিবিএস যে জিডিপি নাম্বার দেয় সেটা কাজে আপনি যখন ওই ডাটাটা যদি সঠিক না হয়, কিন্তু আরেকটা ডাটার সাথে যখন কম্পেয়ার করে রাখলে আমরা মনে করতেছি যে 4.5, আসলে আমাদের ডেফিসিট হতো বেশি। যদি জিডিপি কম হয়, তাহলে যদি এই সমপরিমাণ টাকা ঘাটতি থাকে, তাহলে তো আমাদের ডেফিসিট আসলে বেশি। তো এইগুলা বিষয় হইলে আমাদের যে মূল চ্যালেঞ্জ, এটা বাজেটের যে বড় হলো অর্থনীতির যে চ্যালেঞ্জ গুলো অর্থমন্ত্রী অলরেডি উল্লেখ করেছেন, সেটা হইলো যে আপনার 1 নম্বর হইলো আমাদের ইনফ্লেশন, 2 নম্বর হইলো এই যে আমাদের এক্সচেঞ্জ রেটের প্রবলেম, ডলারের স্বল্পতা, রিজার্ভের প্রবলেম, তারপরে আছে ফিসক্যাল। এবং বাজেটের যে চাপ যেটা, সেটা তো রাজস্ব আদায়ে আমরা পারি না, টার্গেট অ্যাচিভ করতে পারি না, মানে আরো বাড়াইবার স্কোপ থাকে। রাজস্ব অনেক আপনার নীতিগত ভাবে দুর্বলতা আছে, প্রশাসনিক দুর্বলতা, সক্ষমতার অভাব আছে, এগুলোতে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এক্সপেন্ডিচারে আসিয়া ওই যে বললাম যে আপনি ভ্যালু ফর মানি, আপনার যে আমাদের যে অপারেশনাল এক্সপেন্ডিচার এত বাড়ানো হয়েছে এই কয়েক বছরে, এবং এইগুলো আজকের এই চ্যালেঞ্জগুলো আসছে কিন্তু এই হঠাৎ করে না, এটা আসছে ক্রমাগত আমাদের অব্যবস্থাপনা এবং আমার মনোযোগের কম বলে। আমরা যে রেভিনিউ এক্সপেন্ডিচার বা অপারেশনাল এক্সপেন্ডিচার এত বাড়াইছি, এবং একবার বাড়াইলে কিন্তু এটা কমাইতে পারবে না। আমাদের দেখেন আমরা ঋণ করেছি কতটা ঋণ একেবারে অতি প্রয়োজনীয় ছিল, সেটা চিন্তা ভাবনা না করে বাজেটে অ্যালোকেশন একটা ইমপ্লিমেন্ট করতে গিয়া, ফিল্ড প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা এগুলো লোন করে। আরেকটা কথা মনে রাখবেন, আমাদের রেভিনিউ বাজেটে যে আমরা রেভিনিউ আর্ন করি, এটা দিয়ে আমাদের আপনার প্রায় টোটাল বাজেটের 67% ছিল গতবার। এবার বোধহয় আরেকটু বেটার প্রজেকশন আছে, জানি না অ্যাকচুয়ালি কত হবে,
তো আপনার সেটা আমাদের রাজস্ব থেকে, বাকিটা তো সব আমাদের ঋণের উপর, দেশি বিদেশি ঋণের উপর। এবং আমাদের ঋণের কম্পোজিশন গুলো বদলে গেছে ইদানিংটা। আগে ছিল কনসেশনাল লোন, এই যে ইয়ের আপনার কি বলে ডেভেলপমেন্ট পার্টনার্স, এখন যারা আমরা আনি এগুলো আনি আপনার কমার্শিয়াল লোনস, অনেকগুলো কমার্শিয়াল সাপ্লায়ার্স ক্রেডিট, যার ফলে সুদের হার বেড়ে গেছে এবং 1,28,000 কোটি টাকা বোধহয় এই বছর দিতে হবে, মানে সুদই পরিশোধ করতে হবে ডিসাইড প্রিন্সিপাল ছাড়া। তো কাজেই আপনি ওইগুলাতে মনোযোগ দিতে পার। আমাদের যে ডোমেস্টিক যে আপনি লোন করতেছেন, যেটা অভ্যন্তরীণ লোন, সেখানেও তো আপনার সুদের হার বেড়েছে, এবার তো সুদের হার আরো বেশি হবে। এবং অলরেডি ব্যাংকিং সিস্টেমে লিকুইডিটির প্রবলেম আছে। আপনি যদি বেশি ঋণ করতে হয় ওখান থেকে, যদি ওই রাজস্ব আদায় সেরকম না হয়, বেশি ঋণ করতে হয়, তাহলে আরো চাপ সৃষ্টি করবে অর্থনীতি। না সেটাই, এবারও সরকার আসলে ব্যাংকিং ব্যবস্থা থেকে বড় অঙ্কের একটা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে, যদিও সরকারের উপরে কিন্তু এমনিতেও বিদেশি ঋণের চাপ আছে, অভ্যন্তরীণ ঋণের চাপ আছে, তার ব্যাংক ব্যবস্থা থেকেও একটা বড় অঙ্কের ঋণ নেওয়ার পরিকল্পনা করছে। এবং সিদ্দিকুর রহমান আসলে অনেকগুলো বিষয় এখানে তুলে ধরলেন, একটু আপনার মন্তব্য শুনতে চাইবো, বিশেষ করে আসলে রাজস্ব আহরণ। আমরা মানে চলতি অর্থ বছরও কিন্তু লক্ষ্য অর্জন করতে পারেনি এনবিআর, তারপরও নতুন অর্থ বছরের জন্য আরো বড় অঙ্কের রাজস্ব টার্গেট তাদেরকে দেওয়া হলো। এটা কিভাবে আসলে বর্তমান প্রেক্ষাপটে বা উচ্চ মূল্যস্ফীতির এই যুগে সম্ভব হবে এটা আহরণ করা? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন যে এই বছরে রাজস্ব আহরণটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। এটা একটা প্রধান কারণ হচ্ছে, যদি আপনার অর্থনীতিতে যদি চাঙ্গাভাব থাকে, যখন অর্থনৈতিক প্রবৃদ্ধি তার গতিতে থাকে, তখন কিন্তু রাজস্ব আয় করাটা অনেক সোজা। সমস্যা হচ্ছে এবার আমরা দেখেছি যে সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্যে তাকে কিন্তু সুদের হার বাড়াতে হয়েছে, এবং সুদের হার যথেষ্ট পরিমাণে কিন্তু বেড়েছে। এই সুদের হার বাড়ানো মানে হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু ডিফিকাল্টিস ফেস করবেন, যে লোন করতে হয়তো তারা সাময়িকভাবে তাদের প্রজেক্টগুলোকে কাজ করবেন না। আমরা দেখব সেখানে কিন্তু একটা স্তিমিত ভাব আসতে পারে। যদি অর্থনীতি চাঙ্গা না হয় তাহলে কিন্তু এনবিআরের পক্ষে রাজস্ব আদায় করাটা কঠিন হবে। আচ্ছা, এটার সঙ্গে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের রাজস্ব আদায়ের যে দুর্বলতা, সেটা কিন্তু একটা কাঠামোগত সমস্যা। এটা অনেক দিন ধরে আমাদের মধ্যে এই সমস্যাটা আছে। বাংলাদেশে আমরা বলি ট্যাক্স জিডিপি রেশিও আমাদের কত, 8%-এর মতো, যেটা ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে অন্যতম কম আর কি। আমাদের থেকে খুব কম দেশই আছে যারা এত ট্যাক্স জিডিপি রেশিও নিয়ে কাজ করছে। আর জিনিস না বললেই না, অনেক সময় আমরা বাজেটের কথা বলি, তো আমরা বলি বাজেটের আগার বাংলাদেশে কত বড় হচ্ছে ইত্যাদি। একটু প্রেক্ষিত নিয়ে আলোচনা করা উচিত। আমাদের যে এইবারে যে বাজেটটা দেওয়া হলো, দেখবেন যে জিডিপির সঙ্গে তুলনা করলে, আমাদের জিডিপির সঙ্গে কম্পেয়ার করলে এটা জিডিপির প্রায় 13-14 ভাগের মতো হবে। এখন আপনি যদি বলতে চান যে উন্নয়নশীল বিশ্ব আমাদের মতো যেসব দেশ আছে তারা তাদের জিডিপির কী পরিমাণ তাদের বাজেট হিসাবে খরচ করে, সেটা আপনি দেখবেন প্রায় 24 থেকে 25 ভাগের মতো। তার মানে আমরা একদিকে আমাদের ইনকাম বাড়ছে, জনগণের আশা আকাঙ্ক্ষা বাড়ছে, কিন্তু সেই পরিমাণে কিন্তু আমরা পাবলিক স্পেন্ডিং বাড়াতে পারছি না। এটার সঙ্গে আমি সিদ্দিকুর রহমান সাহেব ওনার কথাটা যোগ করতে চাই, খালি আকার বড় করলে তো হবে না, কোয়ালিটিও কিন্তু একটা সমস্যা। আমরা দুটো প্রবলেম আমাদের আছে, বাজেটের আকার আমাদের অনেক কম, পাবলিক স্পেন্ডিং, এবং সেটার কোয়ালিটিও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ভালো করতে পারি না। কাজে সেটা একটা চাপ থাকবে। কাজে ওভারঅল যে প্রশ্নটা আপনি তুলেছিলেন যে এনবিআরের জন্য এই বছরের চ্যালেঞ্জেসগুলো কী, একটা হচ্ছে ইকোনমির গতি প্রকৃতি ভালো না থাকলে তারা যথেষ্ট মাত্রায় ট্যাক্স আহরণ করতে পারবেন না। আরেকটি প্রবলেম হচ্ছে দীর্ঘদিনে যে সূত্রতা আছে, অনেক সংস্কার কিন্তু আমরা করতে পারি নাই। অটোমেশনের কথা আমরা বারবার বলা হয়েছে, সেখানে সেরকম ভালো প্রোগ্রেস হয় নাই। কাজে এই বছর একটা সুযোগ আছে সেটাকে ভালো করে দেখা যে তারা এটা করতে পারেন কিনা। তবে এটাও ঠিক আমি বলবো, দেখুন এনবিআরকে যে টার্গেটটা দেয়া হয় সেটা কিন্তু কোনো সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানসম্মতভাবে কোনো কোয়ান্টিটেটিভ মডেলিং ব্যবহার করে কিন্তু দেওয়া হয় না, ধারণা করা হয় যে সরকারের এত খরচ লাগবে, সরকারের সেখান থেকে রেভিনিউ আদায় করতে হবে, তাদেরকে একটা টার্গেট দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু একটা বড় রকমের চাপ তাদের উপর তৈরি করে। আমি একটা ব্যাপারে এনবিআরের সঙ্গে সিম্প্যাথেটিক, তাদের যদি আরও বেশি রেভিনিউ আদায় করতে হয়, এখন যে পরিমাণের লোকবল আছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, সেই লোকবল দিয়ে আপনি কিন্তু যথেষ্ট মাত্রায় হয়তো রেভিনিউ বাড়াতে পারবেন না। সে একটা তার মানে সেখানে সক্ষমতা, আসলে মূল কথা এনবিআর এর সক্ষমতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা যেরকম দরকার, লোকবল দরকার, এবং ট্রান্সপারেন্সির দরকার, যেন আমরা ম্যাল প্র্যাকটিসেসগুলোকে ডিল করতে পারি, সেটাও খুব গুরুত্বপূর্ণ। জি।